প্রতি 12 কেজির এলপিজি সিলিন্ডারে দাম ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সেপ্টেম্বরের জন্য 12 কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১,৪২১ টাকা। সোমবার রাজধানীতে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। আমদানি করে দেশের এলপিজির চাহিদা মেটানো হয়। প্রতি মাসে এলপিজির এই মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। সৌদি আরামকোর এই ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এদিকে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো এলপিজির দাম সমন্বয় করা হলো। সেপ্টেম্বরের জন্য প্রতি 12 কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৪২১ টাকা। গত আগস্টে যার দাম ছিল ১,৩৭৭ টাকা। এই নিয়ে টানা ৩ দফা বাড়ল এলপিজির দাম। কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর ২০২৪ মাসে হবে ১৪২১ টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে ৪৪ টাকা। কোম্পানিগুলি বিক্রি করবে ১৩২৬ টাকায় এবং তার সঙ্গে ৫০ টাকা যোগ হয়ে পাইকারি বিক্রি হবে ১৩৭৬ টাকা। যারা এদিকে দাম বাড়ায় ভোগান্তি আরও বাড়বে বলে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। নতুন সরকারের আদলে গ্যাসের দাম কমানো হবে বলে তাদের প্রত্যাশা। যেহেতু নতুন সরকারের ইস্যু আসছে, সাধারণের সরকার, জনগণের সরকার, সেই অনুযায়ী তো এটা একটু কম হওয়াই উচিত। এখন পরিস্থিতি সবার জন্য নতুন সরকারের কাছে অনেক আশা ভরসা আমাদের, তাই সব কিছু আমাদের দাম নিয়ন্ত্রণ করা দরকার, আর বাড়ছে এটা একটু কমানো দরকার। বিইআরসির ঘোষণা অনুযায়ী সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ২৬ পয়সা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, এরই মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এটি দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে যত্নের সাথে মুদ্রা ব্যবহারের আহ্বান জানান সালেউদ্দিন আহমেদ। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না, করবো না। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট। গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চ। বাইরের সদস্য রবিউল ইসলাম রবিনের রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। রিটকারী জানান, বাইরের বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের ৭ সেপ্টেম্বর শেষ হবে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের ১৫ দিন আগেই পরবর্তী নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশার ও তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে। বাইরের প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। যেহেতু আমাদের গঠনতন্ত্র আছে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আপনারা মেয়াদ বাড়াতে পারবেন না, তখন আমরা জানতাম একবার বাড়াচ্ছে। পরবর্তীতে আমরা যখন জানলাম যে ইতিপূর্বে একবার বাড়াচ্ছে, আবার মেয়াদ বাড়াচ্ছে, শুধুমাত্র তাদের পছন্দের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানরা সবাই পালিয়ে গেছে, ওরা নতুন করে প্ল্যান করার চেষ্টা করছে। প্রভাবশালীদের কর ফাঁকি অনুসন্ধানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। চেয়ারম্যানের নির্দেশনা তালিকা তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIC। যাচাই বাছাই শেষে শুরু হবে তদন্ত। NBR চেয়ারম্যান জানিয়েছেন, কর অঞ্চলগুলোও রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারবে। গত ১.৫ দশকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে।
নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন বহু মানুষ। এদের অনেকের ছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাব, তাই সবকিছু জেনেও চুপ ছিল এনবিআর। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিপরায়ণ মানসিকতায়ও পার পেয়েছেন অনেকে। গণ অভ্যুত্থানের পর প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এস আলম, বসুন্ধরা সহ 6 বড় গ্রুপের উদ্যোক্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরই মধ্যে রাজনীতিক, আমলা, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালীদের 30 থেকে 35 জনের একটি তালিকা করেছে এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর তালিকা আরও বড় করছে সিআইসি। এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না। সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো এবং তারা যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছে সেটা জরিমানা সহ আমরা আদায় করব। গোয়েন্দারা জানান, তদন্তের আওতায় আসা ব্যক্তি ও পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নামে বেনামে থাকা অস্থাবর সম্পদও অনুসন্ধান করা হবে। এরপর প্রাপ্ত তথ্য মেলানো হবে আয়কর নথির সঙ্গে। পাশাপাশি কোনো বিশেষ উপায়ে সম্পদ বৈধ করে আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তাও দেখা হবে। ডেফিনেটলি আমরা খুবই ফার্মলি কাজ করব। আপনারা দেখেছেন আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত ক্লিয়ারলি সেদিন বলেছেন যে আপনারা আমাদের উপর ভরসা রাখেন, আমরা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যথাযথ প্রতিফলন করতে পারব। কর ফাঁকি অনুসন্ধানে এখনও চুপ কর অঞ্চলগুলো। সরকার পতনের পর শুধু কর অঞ্চল 15 ও বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান জানান, কর অঞ্চলগুলো নিয়মিত কাজের পাশাপাশি কর ফাঁকি অনুসন্ধান করতে পারবে। প্রত্যেকটা জোন তাদের মতো করে কাজ করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল, তবে সারাদিন নয়, বেলা 3টা থেকে রাত 9:15 পর্যন্ত চলবে। কিন্তু কোনো শুক্রবার থেকে চালু হবে মেট্রো রেল, এ বিষয়ে ঠিক এখনও করতে পারেনি কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবারে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত হয়েছে। এজন্য ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটর সহ অন্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরিও নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালে যাত্রী কম থাকার কারণে শুক্রবার দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। সে হিসেবে উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত 8টা 33 এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত 9টা 15 ছাড়বে। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুর ও সাভারের 21টি কারখানা শ্রমিকরা। অবরোধের কারণে যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সদর উপজেলার বিকে বাড়ি সহ বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন 11 কলকারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ 21 দাবিতে ইউনিমেড, ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে টঙ্গীবাজার এলাকায় বিক্ষোভ করে বাটা শু কোম্পানির শ্রমিকরা। এছাড়া ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেডের নামের পোশাক কারখানার সামনে চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেন। এদিকে ছাঁটাই বন্ধসহ 10 দফা দাবিতে আশুলিয়া, নবীনগর, চন্দ্রা মহাসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলের 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 25.66 পয়েন্ট, তবে এ সময় লেনদেন বেড়েছে 132 কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 31.15 পয়েন্ট। সোমবার ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 10 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 25.66 পয়েন্ট কমে অবস্থান করছে 5803-এ। এদিকে সূচক কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 1065.54 টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 132 কোটি টাকার বেশি। হাতবদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 80টির, কমেছে 291টির। অপরিবর্তিত রয়েছে 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো, দ্বিতীয় অবস্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম বিডি ল্যাম্পস, দ্বিতীয়
এমবি ফার্মা তৃতীয় অবস্থানে লিব্রা ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩১.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬,৫৯২ পয়েন্টে। লেনদেন ১৬,১৯,০০,০০০ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামনে আসতে শুরু করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের নানা অপকর্ম অনিয়মের তথ্য। ক্ষমতার দাপট দেখানো এই আওয়ামী লীগ নেতার হাতে জিম্মি ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। শত শত একর খাস জমি দখল করে হাসান মাহমুদের পরিবার, যা এখন উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খুরুশিয়া রেঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় ২১২ একর জমি দখল করেন। ২০০৯ সাল থেকে একে একে গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। বড় ভাই বন বিভাগ ও পরিবেশ মন্ত্রী থাকাকালে সেই প্রভাব খাটিয়ে তিনি এসব জমি দখলে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বন বিভাগ অভিযানে নেমে প্রায় ২০০ একর জমি উদ্ধার করে। রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক, ওখানে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা পার্ক ছিল, রেস্টুরেন্ট ছিল। এগুলো আমরা গত ২৬ তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় ৫ একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে গেছে। সাবেক মন্ত্রীর পরিবারের ভয়ে আগে কেউ মুখ খুলতেন না, এখন মানুষ তুলে ধরছেন তার পরিবারের নানা অপকর্ম। একটা উচ্চ করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পর সবকিছু উন্মোচন করতে সবাই। প্রজেক্টের এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে। এদিকে এরশাদ মাহমুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন সরকার থেকে লিজ নিয়ে তিনি খামার করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে ১২০ টাকায়, দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে ১৬৫ টাকা ৪২ পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হচ্ছে ১৩৯ টাকা ২৪ পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে ১ টাকা ৪৫ পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে ৩২ টাকা ১৩ পয়সায়। আগের দামেই বিক্রি হচ্ছে আরব আমিরাতের দিরহাম, বিনিময় হচ্ছে ৩২ টাকা ৮৩ পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে ৩৯৫ টাকা ৩৭ পয়সায়। মালয়েশিয়ার রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে ২৭ টাকা ৮৫ পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।